হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তা টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা মানে জেনেই গেছো এটা আমি কিসের ভিডিও করছি না করছি সব কিছু। আমি আমার এই আগের চ্যানেলটায় আমি এই ভিডিওটা করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছিলে। আর এটা তো আমার নিউ চ্যানেল, তোমরা একটু পাশে থেকো। আগের চ্যানেলটা তো আমার বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে তো সব কিছুই বলেছি। তো এটা আবার নতুন স্টার্ট করেছি, জানি না এটা কতদিনে কি পরিপূর্ণ করতে পারবো। তবু প্লিজ 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 তোমরা একটু সাথে থেকো। হ্যাঁ, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন, আর কিছু তোমাদের কাছে চাওয়া নেই। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে ভিডিওটা শুরু করি। আর একটা বলে দিই, আজকে হচ্ছে স্যাটারডে। আজ আমি স্যাটারডের এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আর আমার এই ভিডিওটা তোমরা পাবে রবিবারে, মানে সানডের সকাল 9টার সময় তোমাদের কাছে যাবে। তাই হচ্ছে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও। মানে বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো কিছুই পারবে না দেখতে, কারণ আমি কখন কী ছাড়ছি না ছাড়ছি তাহলে কী করে দেখবে, কিছুই পারবে না। তাই চলো বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, আজকে তো টাইটেল থাম্বনেল দেখে তুমি বুঝতে পেরেছো আমি কিসের ভিডিও করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার মা হয়ে ওঠার গল্প, মানে মাই প্রেগনেন্সি জার্নি। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে 2008 সালের ঘটনা বলছি। 2008 সালে তখন আমি মানে প্রেগনেন্ট হই। আমি প্রেগনেন্ট খুব অনেক কষ্ট সহ্য করে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে, তবে ভগবানের স্বয়ং আশীর্বাদে আমি প্রেগনেন্ট হই। কারণ আমার হাজব্যান্ডের সমস্যা থাকার দরুন আমাদের সমস্যা হচ্ছিল, যার কারণে আর কি আমি মা হতে পারছিলাম না। যাই হোক, হ্যাঁ, ভগবানের স্বয়ং আশীর্বাদ। আর নিজেও অনেক কষ্ট সহ্য করেছি, অনেক কটু কথা শুনেছি। তবুও যখন টেস্টে রিপোর্ট আসলো তখন সবার মুখে তালা পড়ে গেল, কারণ টেস্টের রিপোর্টই বলে দিল যে আমি প্রেগনেন্ট হতে পারবো কি পারবো না। যাই হোক, সেই সব কথা আমি আর বেশি বলতে চাই না, বাদ দাও। আমি 2008 সালে প্রেগনেন্ট হওয়ার পরে প্রতিটা মাসই খুব ভালো মতোভাবে কাটছিল। কিন্তু ভালো মতোভাবে কাটছিল মানে বলা ভুল, আমার ছেলে পেটে আসার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিনিয়ত আমাকে মানে কি বলবো কষ্ট দিয়েছে। কারণ আমার ছেলে যখন পেটে ছিল তখন হচ্ছে আমি দেখি একদিন হঠাৎ করে আমার পায়ের মধ্যে ব্লাড লেগে, যার কারণে আমি ভয় পেয়ে যাই। সেটা হচ্ছে আমার মিনিমাম ধরো প্রেগনেন্সির 4-5 মাস হয়ে যাওয়ার পরে দেখি পায়ের মধ্যে ব্লাড লেগে ভয় পেয়ে যাই। তখন হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে নার্সিংহোমে কাজ করতো, আয়ার কাজ। ওই নার্সিংহোমে আমার ছেলে হয়েছে, নীলিমা নার্সিংহোম, উত্তরপাড়া। এবার ভয় পেয়ে যাওয়ার দরুন আমি সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে নিয়ে ডক্টরের সঙ্গে দেখা করতে যাই, মানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই সঙ্গে সঙ্গে, যে হঠাৎ করে কেন ব্লাড দেখলাম এত কম মাসে। ডাক্তার কী করলো, আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিল। ভর্তি নিয়ে যেখানে পারলো সেখানে সূচের ফোঁড়া দিয়ে দিল, দিয়ে ঠিয়ে 2-3 দিন ভর্তি রেখে আবার আমাকে ডিসচার্জ করে দিল।
যাই হোক, ডিসচার্জ হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে মানে আমি বেশি দিন থাকতে পারলাম না। হট করে দেখছি বাচ্চার নড়ার ফিলটা আমি অনুভব করতে পারছি না, আমার পেটের বাচ্চা নড়ছে না। তারপরে আমি কি করব, মানে আমার আবার ভয় ঢুকে গেছে। ভয় লেগে যাওয়ার পরে আমি আবার গেছি সেই ডক্টরের সঙ্গে কথা বলতে। ডাক্তারবাবুকে গিয়ে বললাম সব কথা, যে ডাক্তারবাবু এই ব্যাপার, বাচ্চা আমার বেবি নড়ছে না। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আবার ভর্তি নিয়েছিল, আবার 2-3 দিন রাখলো। 2-3 দিন রাখার পরে আবার হচ্ছে আমাকে আবার ছেড়ে দিল, যেখানে ভালো সেখানে ইঞ্জেকশন করিয়ে দিলাম। সরি। তারপরে হয়ে যাওয়ার পরে আবার বাড়ি আসলাম। বাড়ি আসার আবার প্রতি মাসে তো এমনিতে চেক আপে যেতামই। আবার কিছুদিন পরে তখন দেখি হঠাৎ করে আমার জল ভেঙে গেল। যেই জল ভেঙে গেল তখন হঠাৎ করে বাড়ির থেকে ভাবলো মনে আমার সময় ঘনিয়ে এসছে হওয়ার, মানে ডেলিভারি হওয়ার সময় ঘনিয়ে এসছে। কিন্তু না, সেটাতেও হলো না। আবার 2-3 দিন ভর্তি থেকে আবার বাড়ি চলে আসলাম। এরমভাবে আমার কন্টিনিউ তোমার 6-7 মাস এরমভাবে কাটলো। তারপরে লাস্টের বেলা আমি যখন গেলাম নার্সিংহোমে, ওই যে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে থেকে না আমার চিনচিন চিনচিন করে ব্যথা অনুভব হতো। এবার দেখো, প্রথম বেবি, স্বাভাবিক বুঝি না কিছু, তখন হচ্ছে যে আমাকে যেটা বলবে আমাকে স্বাভাবিক সেটাই করতে হবে। সবার কথাই শুনতাম, শুনে টুনে বলতাম ঠিক আছে, বলতো ফলস পেন এরকম হয়। এত ব্যথায় আমি আর সহ্য করতে পারছি না, এত কষ্ট। তারপর ওই কষ্ট সহ্য করে একটা রাত বাড়িতে কাটিয়ে দিলাম। এই কারণে কাটিয়ে দিলাম, সবাই বলল যে ওটা ফলস পেন, ওটা কিছু হয় না, ওটা ওরকম প্রেগনেন্সি অবস্থাতে ওরকম নাকি হয়। চলো ঠিক আছে, হয় তাহলে। তারপরে ওরমভাবে কেটে যাওয়ার পরে যেই রাতটা পেরোলো, পরের দিনও দেখি ব্যথা কিছুতেই আমার আর কমে না, চিনচিন করে সেম ব্যথা সারা রাত। একটুকু ঘুম, দুটো চোখের পাতা এক করতে পারিনি। আমি তো করতেই পারিনি, আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডও করতে পারেনি। যাই হোক, ওরকম কেটে যাওয়ার পরে পরের দিন এই দুপুরের দিক করে তখন দেখলাম আমার জেলির থোকা পড়লো। যেই দেখছি ব্লাডের জেলির থোকা পড়লো, তখন আমি ভয় পেয়ে গেছি। হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছিলো, শাশুড়িকে দেখানোর পরে শাশুড়ি সঙ্গে সঙ্গে শ্বশুরকে সমেত আর আমাদের বাড়িতে ভাড়াটিয়া ছিল তাদেরকে সঙ্গে করে দিয়ে নার্সিংহোমে পাঠালো। আর এই দিকে মুষলধারায় বৃষ্টি, বাপরে বাপ কী বৃষ্টি, ভিজে পুরো চান হয়ে পৌঁছালাম নার্সিংহোমে গিয়ে আমাকে ডাক্তার চেক করে বলছে আমার নাকি পেটের ভেতরে বেবি উল্টে গেছে। আমি তো একদম 7 মাস তখন আমার, 7 মাসে আমার পেটের ভেতরে বেবি উল্টে গেছে। কী আশ্চর্য ব্যাপার, বলছে সেই মুহূর্তে আমি যদি না ডেলিভারি করি তাহলে হচ্ছে তোমার বেবিকে বাঁচানো যাবে না। তারপরে আমার শ্বশুরমশাইকে বলল ডক্টর যে ছেলেকে ডাকা করান, কারণ ছেলের সিগনেচার ছাড়া কিছুই সম্ভব না। ছেলে আসবে, ছেলের সাইন নেব, তারপরে ওটিতে ঢোকাবো। বাবা কী করলো, ছেলেকে ফোন করলো, আসার জন্য বলার পরে আমাকে তার আগেই স্লাইন দিয়ে ঠিক ওদের যা আর কি থাকে সব কিছু দিয়ে ঠিক আমাকে আমার ড্রেসটাও চেঞ্জ করে দিল।
চেঞ্জ করে ঠোরে সেই মুহূর্তে আমার হাজব্যান্ডও চলে এসছে। চলে আসার পরে ঠিক তখন বাজে 5:50। হাজব্যান্ড বিকেলবেলা করে এসছে, 5:50 বাজে। হাজব্যান্ড আসার পরে ওর যেই সাইন নিল, সাইন নেওয়ার পরেই আমাকে ঢোকালো ওটিতে। মানে ভয়ও লাগছিল, একটা আনন্দও হচ্ছিল, অন্যরকম একটা ফিল। যাই হোক, ডেলিভারি হলো, সিজার হলো। সিজার হওয়ার পরে যখন আমাকে ফার্স্ট বেবি দেখালো, দেখলাম আমার বেবি একটুকু কাঁদিনি। আমাকে বলল মুখ থেকে কাপড় সরিয়ে, তাড়াতাড়ি বললো ছেলে না মেয়ে। আমি যেই বললাম ছেলে, সঙ্গে সঙ্গে আবার আমার মুখের উপরে কাপড় পেঁচে দিল, কাপড় দিয়ে ঢেকে দিল মুখটা। তারপর সঙ্গে সঙ্গে ছেলেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে অনবরত পিঠের মধ্যে মেরে যাচ্ছে, কিছুতেই কাঁদাতে পারছে না। শেষ দিন একটা জোরে চিমটি কেটেছে। চিমটি কাটার পরে তখনই দেখছি ছেলে একবার প্যাঁ করে কেঁদে তারপরে আবার কান্না বন্ধ। তারপরে ডক্টর হাজব্যান্ডকে বারবার আর আদার্স বাড়ির মেম্বারদের বলল যে বাচ্চাকে অন্য জায়গায় ট্রান্সফার করো, তাহলেই বাচ্চাকে বাঁচাতে পারবে, নাহলে বাঁচাতে পারবে না, ভীষণ সমস্যার সম্মুখীন হবে। তখনই ওই রাতারাতি হাজব্যান্ড বাচ্চাকে এক রাতের জন্য কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করলো, মিডল্যান্ড। সেখানে এক রাতের জন্য ভর্তি ছিল, কেন নিঃশ্বাস নিতে পারছিল না ছেলে আমার। অক্সিজেন আর সেলাইন দুটো চলছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। তারপরে এক রাত ওখানে থাকার পরে পরের দিন আবার ওখান থেকে বার করে বেনুবন নার্সিংহোম কলকাতাতে, সেখানে আবার নিয়ে গিয়ে ভর্তি করলো। তারপরে ওই সব তো হচ্ছেই, বাইরে ওরা করছে, এদিকে আমার যখন অপারেশন হয়ে যাওয়ার পরে আমাকে যখন বেডে দিয়েছে, আমি কিন্তু জানি না আমার বেবি কোথায়। আমাকে বলেনি, আমাকে বললো তোমার বেবি ওখানে আছে। আমি বলছি কী ব্যাপার, আমার বেবি ওখানে আছে, আমার বেবিকে একবারও আমার কাছে নিয়ে আসছে না, আমার ব্রেস্ট মিল্কও খাওয়াচ্ছে না। তারপরে হচ্ছে আমার বাড়ির লোকও বলছে হ্যাঁ তোর বাচ্চা ওখানে আছে, ভালো আছে, আমরা দেখে এসেছি। বলছে আমাকে তো একবার দেখাক, আমাকেও দেখায়নি। তারপরে আর কি বলবো, তারপরে আর কি এরমভাবে 7টা দিন আমার থেকে আমার বাচ্চা আলাদা থাকলো, আমি আমার বাচ্চার থেকে আলাদা থাকলাম, সেটা অনুভবও করতে পারলাম না। তারপর 7টা দিন পার হয়ে যাওয়ার পরে 8 দিনের দিন যখন আমার স্লাইড কাটলো, তখন আমি জানতে পারলাম আমার বাচ্চা আমার থেকে কোথায় আলাদা। ততদিন অবধি আমার বাড়ির লোকও আমাকে কিছু বলেনি, আর এটাও করেনি যে আমার ছেলের কত কষ্ট হচ্ছে, ও এই কষ্ট পাচ্ছে, ওই কষ্ট পাচ্ছে, সেই কষ্ট পাচ্ছে, আমি তখন জানিই না। আর কী বলবো, এরমভাবেই শুরু হয়ে গেল আমার প্রেগনেন্সি জার্নি। তারপরে থেকে শুরু করে এখন অবধি চলছে। এখন দেখতে দেখতে আমার ছেলের বয়স হয়ে গেল 15 বয়স হয়ে গেলে কী হবে, আমার ছেলে যেহেতু কম মাসে হয়েছে, তাই সব কিছু লেটে, মানে স্পেশাল চাইল্ড। চেষ্টা করছি সব কিছু করার, জানি না কতদিনই ঠিক করতে পারবো, তবুও যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক করার। এখনও অবধি 15 বছর বয়স, কিন্তু ওর ভিজিবিলিটি হচ্ছে 25% সুস্থ। কী বলবো তোমাদের, এখন এরমভাবেই চললো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর কি বলবো, আমার প্রেগন্যান্সি জার্নি সম্বন্ধে সব কিছু লেটে শিখেছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো। মাছ থেকে শুরু করে
আজকে এই ওর 15 বছর বয়স পর্যন্ত যতটুকু আজকে ও জেনেছে শিখেছে সব নিজের হাতে শিখিয়েছি, নাহলে অনেক বড় বয়স অবধি ওর মলমূত্র আমি পরিষ্কার করেছি, অনেক বড় বয়স অবধি। কী আর করা, পেটে যখন ধরেছিলাম আমাকেই সব কিছু সামাল দিতে হবে, কিছু তো করার নেই। তাহলে কারণ হচ্ছে দেখো, পেটে ধরেছিলাম ঠিক বলে মায়ের সব কিছু তো দায়িত্ব তো পালন করি, কিন্তু ছেলে কোনো কিছু করতে পারছে না, সেটা তো মাকে দোষারোপ দেওয়াটা কি বলো আদৌ কি উচিত? সেই দোষারোপটাও পর্যন্ত সইতে হয়েছে। ছেলে কথা বলতে পারে না, মায়ের দোষ। ছেলে হাঁটতে পারে না, মায়ের দোষ। ছেলে উড়োতে পারে না, মায়ের দোষ। সব কিছুতে এখন একটা একটা করে সব কিছুই শিখেছে সে, কিন্তু কথাটা এখন অবধি পারফেক্ট ঠিক করে পারে না, কিন্তু হচ্ছে চেষ্টা করে যতটা সম্ভব বলার। কিন্তু হট করে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাকে কি উত্তর দেওয়াটা উচিত সেটা এখন অবধি পারে না। আর হচ্ছে তোমার ঠিক করে নিজের পড়াটাও করতে পারে না, তো চেষ্টা করে। এখন চেষ্টাটা হচ্ছে, জানি না উপরওয়ালার উপরে ভরসা, স্বয়ং ভগবানই জানেন কবে যে ঠিক হবে সব কিছু। প্লিজ তোমাদের কাছে আমি বলছি, হাত জোর করে প্লিজ তোমরা একটু পাশে দেখো আমার, তাই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।